বাসার থেকে কফি খেয়ে এসে এখানে অনুষ্ঠানে তুমি পান্তা ভাত আর ইলিশ খাচ্ছ, মিছিলে যাচ্ছ। মিলে মিলে আমার কথা, তখন ধরো 1 টাকায় 4টে ইলিশ, এটা গরিব মানুষের খাওয়াই। এত ইলিশ আসতো বর্ষার সময় যে খাওয়ার লোক। বগুড়ার বৈশাখ কেমন ছিল আপনার? আমরা তো ছোট স্কুলে পড়ি, তখন পয়লা বৈশাখ বলতে যেটা, সেটা বছরের প্রথম দিন, এরকম একটা নাম দিয়ে ধরুন মানুষের বাড়িতে খাওয়া দাওয়া এবং আর একটা যেটা যারা একটু পয়সা পেতে তাদের খাওয়া দাওয়া একটু ডিফারেন্ট ছিল। মানে এটা একটু ভালো খাওয়ার চেষ্টা করতো, ভালো খাওয়ার একটা। আর ওই দিনে যেটা হতো, এই যে অনুষ্ঠানটা ছিল হাল খাতা, ওই দিন যে দোকানে যে নতুন খাতা কিনবে, তখন সেই উপলক্ষে দোকান, সব দোকানই বিশেষ করে হিন্দুদের দোকান, ওখানে আরো এটা বেশি প্রভাব। তখন তো মুসলমানদের দোকান খুব কম ছিল, ছিলই না বলতে গেলে। বেশিরভাগই তোমার 80% তোমার হিন্দুদের দোকান ছিল, সব রকম কাপড় থেকে শুরু করে মাড়োয়ারিরা ছিল কাপড়ের দোকান, তারপরে ধরো গহনা, শাড়ি, তারপর বাজারের অন্যান্য জিনিসপত্র 80%। হাল খাতাতে যখন ইয়ে হয় তখন মিষ্টি খাওয়ায়, তো মিষ্টি দই গেলে। আর তার যে টাকা লেনদেন হয়েছে, যেটুকু বাকি আছে সেই টাকাটা ইয়ে দিতে হতো, পরিশোধ করতে করে আবার তার নামে খাতা। এটা একটা মানে পয়লা বৈশাখে একটা মানে ভালো একটা অনুষ্ঠান। আমরা এখন যেটা ধরো পয়লা বৈশাখে যেটা করি শহরে, যেটা যে খাওয়ার যেগুলো আইটেম বানাইছে, সেগুলো অ্যাকচুয়ালি গ্রাম সংস্কৃতিতে ছিল। কারণ তখন ওই সময় মানে এই ধরনের জিনিস পাওয়া যেত। বেশিরভাগই হতো কি যে নিজেদের বাড়িতে যাওয়া, তারা দুইটা ভাত পাঠাত প্রথম। আর একটু যারা ভালো তারা ধরো যে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, এগুলো ঝোল মাছ। আর সঙ্গে যেটা ছিল মানে প্রায় গরিবরাও তো বেশি খাইতো, ইয়ে লোকেরাও খাইতো, সেদল ভর্তা। ওটা নর্থ বেঙ্গলে বেশি প্রচলিত একটা। কি দিয়ে বানাতো? সেদল, কচু আর শুটকি মাছ, আর মাসকালাই ভাত। এটা সাধারণত প্রায় প্রতিটা বাড়িতেই হতো, কিন্তু খাওয়ার ইয়েটা যারা গরিব লোক তারা বেশিরভাগই সেদল বা মাসকালাই ডাল এটা দেয়। আপনাদের বাড়িতে কি হতো? ওই ধরো যেটা হয়তো শিং মাছ, মাগুর মাছ, ঝোল, তারপরে ধরো মাছের ডাল, মাছের চাল, এটাতে মানে নববর্ষের ইয়েতে। আর ওই দিন সকালে যেটা দেখছি তখন তার বুঝি নাই যে এটা ধর্মীয় কি প্রভাব না। আগে একটু পরেই বড় একটা ষাঁড়, ওই ধরনের ষাঁড়টাকে ওই খালি জায়গাতে নিয়ে আসছে, মাঠে খালি। আমাদের গ্রামের পাশে একটা জায়গা ছিল, অনেক বড় জায়গা, গভর্নমেন্টের জায়গা, অনেক খালি জায়গা, ঝোপ ঝাড়, তারপরে উঁচু নিচু জায়গা, মাঠের মতো আছে, রাস্তা আছে, যেটাকে আমরা ট্যানারি, মানে ব্রিটিশের সময় ট্যানারি ছিল। ওখানে ওরা গরুটাকে নিয়ে এসে ইয়ে ছেড়ে দিত, দেওয়ার পর পেছনে ঢোল বাঁধে, ওটার পেছনে গরু যত দূর যেত বইয়ের থেকে পড়াশোনা করে গেছে, মানে ছাড়া ছিল, বাধা ছিল ইউনিভার্সিটিতে পড়ে এখন পোস্টগ্রাডে চাকরি করে। তারপর শেষে যে গরুটাকে যখন উনি বলতেছে যে বাংলাদেশি শিল্পীদের দ্বারাও এটা সম্ভব। ধরে নিচ্ছে, এটা একটা অবাক। সেই সময় এটা একটা মানে মেলা, মানে কারোর স্বভাব যে একদিনের মেলা এরকম করার মতো ইয়ে নাই। একদিনের মেলাতে আমার তখন ইয়ং বয়স, ধর্মে নিষেধ, এটা ঘটনা, এটা গ্রামের কাছে একটা আমাদের গ্রামীণ মানে ধর্মীয় কাঠামো, ছবি আঁকা তখন এরকম বলা হতো, মানে এটা দিয়েই ছিল। কিন্তু মেলা হতে গেলে তোমার 2 দিন আমাকে ধর্মীয় কোনো কারণ, কি কারণ এটা তো একটা সাধারণভাবে নিষেধ। আমরা কি করতাম, না বলে চলে যেতাম মেলায়। মেলাটা সব শিক্ষককে আমাকে সাবধান দিয়েছিল, তার পাড়ে সকাল থেকে সন্ধ্যা, তারপর থেকে সবার সব রকম জিলাপি থেকে শুরু করে
মুড়ি বকুর থেকে শুরু করে তারপরে ঝুড়ি ভাজা এগুলা পাওয়া যেত। আর ছিল দৈনন্দিন জিনিস যেরকম পেঁয়াজ, আদা, রসুন, জিরা, হ্যাঁ, এগুলো সারা বছরের জন্য কিনে নিত। মেলা থেকে এগুলো কিনে নিয়ে আসতো। হ্যাঁ, রসুন তো এইভাবে রসুন কখনো বিক্রি হতো না। রসুন ওই গাছ সহ ঝোপা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা পাকঘরে ঝুলে রাখতো। ঝুলে রাখতো। দরকার হলে ওখান থেকে দুটো রসুন নিয়ে ইয়ে করে তরকারিতে দিই। আমাদের এখন যেন রসুন গ্রামে কেনা আলু আলু ওইভাবে রাখা হতো বাড়ির ভিতরে সারা বছরের জন্য। আর হতো তোমার সার্কাস, যে একটা করতে যে তারা সার্কাস এটাও বসছে মেলা এইভাবে ধরো মানে পয়লা বৈশাখের কাঠামোটা এইরকম ছিল। পরবর্তী পর্যায়ে ধরো যেটা ধরো না এরকম না, যে পরিবর্তন সামনে ছবি খুলে নিয়ে আসছে সেটা ধরো এখন আনুষঙ্গিক পরিবর্তন করে। ধরো কিছু মেলা বসতে এক মাসের জন্য ভাস্কর্য পোড়াই দিছিল সাংবাদিক সেটা বোধহয় ছিল ইয়ার জন্য না, কেন করে না মানে সেটা একদম আনুষ্ঠানিকতা কাউকে জানায় নাই তো স্যার, কাউকে জানায় নাই। লাউ ধরা পড়তো বলতো ওইটা সব সাংবাদিক কাজের দায়িত্ব না। ওই সময় তো 40টা শিল্পকর্ম লাগবে প্রদর্শনীর জন্য, তো ভাস্কর্য 40টা বানানো এটা কি আপনি কৈশোরে পেয়েছিলেন? প্রদর্শনী হচ্ছিল না, পরে এটা নিয়ে 6-7 যখন আচ্ছা তখন ওই মেলা যাওয়ার দূরে আচ্ছা ওখানে সবকিছু পাওয়া যায়। মানে মানে এমন কোনো জিনিস নাই তুমি ওখানে পাবে না। আচ্ছা, আধুনিক জিনিস না, গৃহস্থ হুম, ফুল থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। এটা মেলার কাঠামো, বাড়ির কাছে যে মেলাটা ছিল এটা হেঁটে যেত। ওই মেলাটা শুরু হয় যখন সেই সময় ধরো মানে এটা তোমার মিলিত হতে পারে যে যখন যুদ্ধে হেরে যায় পুরো মানে এটা কি বলা হয় পুণ্যনগরে যখন ওই আসছো ধর্মপ্রচার বলখি তার সঙ্গে হেরে যায়। হেরে গেলে তখন কথিত আছে যে তার সে যখন ইয়ে হয় আত্মসমর্পণ করে, কিন্তু তার বোন সে ওখান থেকে বাড়ি থেকে পালায় নদীতে ঝাঁপ দেয়, পাশে করতোয়া নদী। তো ও যেখানে যেখানে এসে নদীতে সাঁতারে এসে যেখানে উঠেছে সেখানে মেলা হয়। এরকম শেষ আসে সে উঠেছিল ওই বগুড়া করতোয়া নদীর ওই জায়গাটা। আচ্ছা, ওখানে ওর নামেই ওই মেলা, নামটা ছিল ওর নাম ছিল বান্নি। বান্নির নাম ছিল ওই নাম অনুসারে বার্নি। বান্নি আচ্ছা, মেয়েটার নাম। এটা মানে ওই ইয়েতে আছে। এইভাবে মেলাগুলো সব হতো। এই যে খাবারের কথা বললেন আপনি স্যার, এই যে এখনকার নগরে যে পান্তা ইলিশ এগুলো বলে, এটা তো মানে ছিল না। ওই গ্রাম সংস্কৃতির যে কালচার, যেটা আমরা যেটা দেখেছি ধরো হিন্দু মুসলিম যারাই হোক না কেন, তো এই জিনিসটা হয় নাই। কারণ তখন একটা ছিল ইলিশ মাছ যারা খাইতো তাদের গরিব লোক পেলাম, তো সেই অনুসারে ওই পান্তার সঙ্গে ওটা যায় না। পান্তার সঙ্গে যায় ধরো, আর ওই সময় ইলিশ মাছ পাওয়া যায় যেরকম এখন যেটা হয়, এরকম সময় তো ইলিশ মাছ বন্ধ থাকে। যেমন ওটা বড় কথা না, বড় কথা হলো যে ইয়েটা ছিল গরিব লোকের ইয়ে ছিল কি ধরো পান্তাটা খাতো কি রাত্রে ভিজা রাখা হতো। আর সাধারণ গরিব লোক যারা তারা কাঁচামরিচ পেঁয়াজ লবণ এটা মেখে পান্তা খাতো, তারপরে খেতে যায়। আর যারা একটু ওইরকম পয়সা, তারা যে রাত্রে যে ডালটা থাকতো ওই ডাল একটু টক টক হয়ে যেত, আর সঙ্গে আলু ছানা বাঁধতো। এটা ছিল তোমার পান্তা খাওয়ার। মানে পান্তা তো আসলে বাধ্য হয়ে খেত এটা ইয়ের জন্যে, মানে রুটি, তখন তো রুটি বা প্রচলন ছিল না। রুটি পাউরুটি বলো, মুড়িটা ছিল, রুটি পাউরুটি। কিন্তু যারা জমিতে কাজ করে তারা তো মুড়ি খেয়ে গেলে হবে, হ্যাঁ,
তোর ভাত দিয়ে পান্তা ডাল ডাল দিয়ে পান্তা ভাত খায় অথবা আলু ভর্তা করে খায়। এটা সাধারণ লোকে। আর যারা একটু ধরো সচ্ছল পরিবার তারা হয়তো কলা বা মুড়ি বা সে সময় খেজুরের গুড় এগুলো খায় বা খুব বেশি হলে দুধ। এই কালচারটার সঙ্গে ওই গ্রামের তখনকার নববর্ষের যে কালচার সেটা মেলে না। এটা বের করছে, এটা ইউরোপের যে ইয়েটা হয় কি বলে কার্নিভাল, কার্নিভাল। হ্যাঁ, ওখান থেকে উৎসাহিত মানে কোনো বিষয় নিয়ে তারা এটা আচ্ছা আচ্ছা। এখন তার সঙ্গে যে ওটা নিয়ে পান্তা এবং ইলিশ, এটা সামহাও কেউ একটা যোগ লাগাইছে কোথা গরুর মাংস, সেটা একটা, কারণ গরুর মাংস সস্তা ছিল, ইলিশ মাছও সস্তা ছিল তখন। ইলিশ ইলিশ তো বললেন যারা গরিব তারা তাদের খাদ্য মনে করা হতো। হ্যাঁ ওই সময়, হ্যাঁ ওই সময়, হ্যাঁ। আর তখন ধরো 1 টাকায় 4টে ইলিশ, এটা গরিব মানুষের খাওয়াই। হ্যাঁ হ্যাঁ। এত ইলিশ আসতো বর্ষার সময় যে খাওয়ার লোক। পরে মাটির নিচে ওই যে নোনা ইলিশ বানাতো, মাটির নিচে চাপা দিয়ে রাখে, পরে খায়। তো ওই জন্যে খুব সম্ভব আমার মনে হয়, আমি যখন ওদের জিজ্ঞাসা করছিলাম যে এই যে এটা হলো, আমাদের থেকে আরো বেশি তো কালচারালি হয়তো ওয়েস্ট বেঙ্গল 100 ভাগ আগে আমাদের থেকে। আমরা তো নিউ এই জেনারেশনে আধুনিকতার বাংলাদেশ, এটা মানে আধুনিক ভাবধারা। এই আধুনিক ভাবধারা প্যান্ট শার্ট পরা লোক পান্তা ভাত ইলিশ মাছ এই শান্তিতে বসে ইয়েতে, এটা মেলে না। হ্যাঁ, তুমি লুঙ্গি পরে গেঞ্জি পরে গ্রাম থেকে গ্রামে কাজে যাচ্ছ, বসে পান্তা ভাত খেয়ে যাচ্ছ, সেটা নেই। তুমি বাসার থেকে কফি খেয়ে এসে এখানে অনুষ্ঠানে তুমি পান্তা ভাত আর ইলিশ খাচ্ছ, আমার কথা হচ্ছে মিলতে হবে। এটা ওই ইউরোপের যে কার্নিভাল, ওটা তো বিভিন্ন রকম খাচ্ছে, ওরাও তো ধরো মদ খাচ্ছে, এটা করছে, ওটা করছে। এটা মানে প্রথম দিকে খুব জটিল ছিল পেশাদের, কারণ আমি ধরো সকালের দিকে যেতে হতো, তো বলতেন স্যার দেখি মানে বলছে চাকরিটা অনুষ্ঠানটা এটা কোন ধরনের হচ্ছে, কোন বিপদে পড়ে এর সাথে পার কোনো আর্মি পাচারা, আমি স্যার যেটা হচ্ছে হোক, মানে এরশাদের অবস্থা তো এখন আর ওই রকম না যে সে জোর করে কিছু করবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি এখানে ছিলেন, যারা করছে তাদের হচ্ছে। তো তখন কমিটিতেও ওরা ছিল, এই ধরো প্রথম যারা এটা শুরুটা কমিটি, তাহলে ওদেরকে একটু জিজ্ঞাসা বলে দেন যাতে এটা। তো এগুলো ওই যে ঝামেলাটা হয়ে গেছে কি যে এটা ধরো হিন্দু মুসলমান না, তাহলে কি হিন্দু মুসলমানের ব্যাপারটা ওই যে এটা তো শুরু তো ধরো ওয়েস্ট বেঙ্গল। ব্রিটিশের প্রথম দিকে হিন্দু মুসলমানের কোনো বিভেদ ছিল না, একই স্কুলে পড়ছে না, হিন্দু মাস্টার মুসলিম ছাত্র পড়ছে না। এটা ওই সময় ব্রিটিশের ভাগ করার সময় যে ঘটনাটা ঘটলো, এদিকে ধরো ওইদিকে জিন্না, এদিকে সরোয়ার্দী, শ্যামাপ্রসাদ, বল্লভভাই প্যাটেল, নেহেরু, গান্ধী একমাত্র ব্যক্তি সে এটা নিষেধ করছে, এই ডিভাইডে গেলে কেউ শান্তিতে থাকে। গান্ধীর যে সমস্ত বক্তব্য আছে তা তো যে শুনলো না, যে ফলো নেয়, না হলে এই পয়লা বৈশাখ নিয়ে এরকম কথা তো কেউ বলতেও যেত। সর্বজনীন উৎসব হলো আমার সময়, আমি যখন ডাইরেক্টর তখন পিছন থেকে আসি স্যার, এই যে ঢাকায় এসে কেমন দেখে না একটু স্যার, এই যে তার আরো বগুড়াতে ধরো এরকম ভাবেই ধরো আমি ছোটবেলায় আমার দেখা। স্যার আর একটু এখানে এই যে নতুন পোশাক পরে যাওয়ার ব্যাপার কি ছিল আপনাদের মেলায় বা ইয়েতে, নাকি যার যা ছিল সবচেয়ে ভালোটা পরে যাওয়ার চেষ্টা করতে? আমি তো কখনো যাইনি, এখন অন্যরা কি গেছে যাই না, কিন্তু ওই পোশাকের পরিবর্তন হয়েছে, যে পোশাকের পরিবর্তন এবং ওই ঢাক আর ঢোল এটাও আসে। ঢাকা ঢোল কিন্তু প্রথম দিকে ছিল না, পরে এটার সঙ্গে পোশাকের পরিবর্তন ছিল কিছু,
মেলায় মানে মেলা গেলে একটা মেলা বা ইয়েতে, কিন্তু এখানে যেটা হয়ে গেছিল এটা ধরো যারা মুসলিম তারা পাঞ্জাবি পরতো, আবার হিন্দুরা ধুতি হুম। ধুতি পরে আসছে, এটাও দেখছি এটা কি ঢাকায়? ঢাকা। আচ্ছা, ওখানে গ্রামেরটাতেও ওইরকম যে যার যার আচ্ছা, যারা হিন্দু যারা তারা ধুতি পরে দোকানে বসে আছে, মুসলমান মানে দৈনন্দিন যেভাবে করতো মোটামুটি সেভাবে। কারণ ধরো ব্রিটিশের সময় মুসলমানরা তো ধুতি পরে, কারণ তখন তো আর ওই রকম কোনো ইয়ে ছিল না, যে পায়জামা পাঞ্জাবি তো আরো অনেক পরে আসছে, অনেক পরে। পুরানো ছবি দেখবেন ধুতি পরে, 65 সালে তো আপনার তো তখন আপনি যৌবনে। ওই ধরো ম্যাট্রিকের পরে এটা হ্যাঁ। করছিলাম তখন। হ্যাঁ, তো ওই ঢাকায় এসে আপনি কি দেখলেন এই বৈশাখে? না, ঢাকায় এসে কোনো বৈশাখ না, ঢাকায় এই যে নববর্ষের তখন হয়নি। কোনো মেলা বা কিছু হতো? না, তখন আমি মানে পয়লা বৈশাখ উপলক্ষে কোনো মেলা নেই ঢাকায়। আপনাদের প্রদর্শনী নবান্ন, সেটা প্রদর্শনী যেটা নবান্ন যেটা হলো আমাদের স্যার চিন্তাটা ইয়ে করলো যে নববর্ষ উপলক্ষে একটা exhibition। তো সেই উপলক্ষে স্যার পেন্টিংটা তার কিন্তু স্যারের ওই নববর্ষের উপরে, ওই অনেকে পালকিতে যাচ্ছে, তারপরে মেলায় যাওয়ার জন্য যে ইয়ে, তো এটা ধরো মানে ঠিক মানে পয়লা বৈশাখ বা হেলথের এটা পারে না। স্যার চিন্তা করছে যে নতুন বছরের বা নববর্ষের উপরে একটা এক্সিবিশন হোক, আর তখন সব শিক্ষক পেন্টিং দিল, ছবি জমা দিয়েছে। এটা তো হয়েছিল শিল্পকলা। শিল্পকলা গোল গ্যালারি যেটা ছিল, তো পরে ভেঙে দিয়েছে। হ্যাঁ, ওই গোল গ্যালারির ভেতরে এক্সিবিশন আর প্রত্যেকে ছবি ছিল ওখানে। কতদিনের এক্সিবিশন হয়েছিল স্যার? চলছিল 15-20 দিন, আমার মনে হয় 15-20 দিন। আচ্ছা আচ্ছা। ও, কতজন শিল্পী আপনারা অংশ নিয়েছিলেন? সেই সময় তো আর শিল্পী ছিল না, শিল্পী আর আমরা ছাত্ররা কয়েকজন, ছাত্ররা কিছু পেন্টিং দিয়েছিলাম 69, হ্যাঁ, মানে তোমার এটা আমাদের ফাইনাল। আর শিক্ষক ধরো তখন কয়েকজন, টোটাল বোধ হয় 10 জন ছিল, আর বাইরে থেকে কয়েকজন ছিল। এই সব মিলে হয়তো খুব বেশি হলে আমার মনে হয় ধরো 20-25 জন ওই ছবিগুলো কি বিক্রি হয়েছিল? বিক্রি হয়েছে। সব বিক্রি হয়েছে। তো এই যে একবার করে তো আপনারা নিশ্চয়ই উৎসাহিত ছিলেন এই ধরনের এক্সিবিশন করে। হ্যাঁ, নববর্ষ এই যে ব্যাপারটা, এটা তো আমরা ওইভাবে আর জানি না। তো স্যার এটাকে ইয়ে করলো যে নতুন বর্ষের এক্সিবিশন হলে এটা একটা আলাদা একটা মাত্রা পাবে, শিল্পীদের ছবি মানে এক্সিবিশন। তো সেই উপলক্ষে ওদের শুরু ওনার এটা ওনার একক মানে পরিকল্পনা ছিল। পরের বছরগুলোতে এটা অব্যাহত ছিল? পরে না, পরের বছর ওই দুর্ভিক্ষের সময় হতো এক্সিবিশন, বন্যার সময়, বন্যার সময়। বন্যা, তারপরে ধরো ঘূর্ণিঝড়, এইগুলো না হতো exhibition। মানে এটা তো সাহায্য। আমাদের চ্যারিটি। হ্যাঁ, চাইছি সাহায্য, এটা বিক্রি হলে টাকাটা ওদের সাহায্য। আপনি ঠিক কবে কিন্তু ওই নববর্ষের যে মানে উপলক্ষে যে এটা কন্টিনিউ করে। আপনি ঠিক কবে স্যার ঢাকায় মেলা দেখলেন এই নববর্ষে, যে কোনো ধরনের মেলা? ওইটাই প্রথম কত সালের দিকে এটা? আমার মনে হয় বেসিকের মেলাটা এখানেই সব অনেক ইয়ে হয়েছে। এটা কত সালের দিকে স্যার? এটা বোধহয় ওই 69, 68, 69 ওইরকম সময় হবে। তখন তো ওই এলাকাতে তখন মানে অত বেশি লোকও ছিল না। যে বাংলা একাডেমি তো হলো অনেক পরে এসে কোথায় ছিল বেশি কি না, মাঠে হতো কোনো একটা ধানমন্ডি মাঠে। আমার মনে হয় ধানমন্ডি মাঠে অথবা রমনা মাঠে, ধানমন্ডি? সেই মেলায় গিয়ে কতটা দেখলেন? তোমার ইয়ে ছিল মেলার যে জৌলুস বা যে গ্রামীণ মেলার যে জৌল, ওইটা কিন্তু এখানে ছিল। ওইরকম খাবারও ছিল না। হ্যাঁ, কারণ গ্রামীণ যে খাবারের যে ব্যাপার সেটাও এই মেলা। এই মেলায় ঠিক কি দেখলেন আপনি? হ্যাঁ, এখানে ধরো বেশিরভাগই ওই যে ঢাকায় মিষ্টি এগুলো দেখছিলাম বেশি। অন্য তেমন কিছু আহামরি তেমন কিছু দেখিনি, কিন্তু মেলাটা বসতো এটা ঠিক। লোকশিল্প কিছু ছিল? আর
আর একটা মেলা বসতো তোমার আজিমপুর, ওই রাস্তার তারপর তো মহরমের সময়, মহরম। মহরম সময়। পয়লা বৈশাখ বা নববর্ষ উপলক্ষে মেলা, এগুলো গ্রামে যে মেলা হয় এটার গুরুত্ব বেশি। মানে শহরেরটাতে যেটা হয়ে গেছে, আমার দৃষ্টিতে যেটা আধুনিকতার ব্যাপারটা বেশি এসে গেছে। শহরের যে গ্রামের যে কালচারের যে প্রভাব গ্রামের মেলাতে পড়ে, এটা এখানে আনতে পারছে। মানে আপনি এটার কারণ হচ্ছে কি যে সকলেই তো মানে বেশিরভাগই তো যারা মেলায় যায়, প্রত্যেকে পয়সাওয়ালা, প্রত্যেকে ওই রকম, তারপরে ধরো পোশাক আশাক সবকিছু মিলায় গ্রামের যে মেলার যে গ্রামের মেলায় যে ঢাকা সে লুঙ্গি পরা অবস্থা। মানে আপনি বলতেছেন গ্রামের মেলাটা হলো স্বতঃস্ফূর্ত আর এটা আরোপিত শহরের এখানে বানানো এটা মানে মেলার সঙ্গে তোমার ধরো এই যে প্রথম যখন পয়লা বৈশাখে যে সমস্ত জিনিস বানায় মানে ইয়েতে নেওয়া হলো শোভাযাত্রা। তো সেটা তো গ্রাম সংস্কৃতির সঙ্গে যে ওরা ওখানে তো কখনো হয়, এটা এখানে আবার আসছে, এটা একটা অ্যাড হয়েছে আধুনিকতা। এই যে মঙ্গল শোভাযাত্রা বলেন বা আনন্দ শোভাযাত্রা, যাই হোক, এইটা আপনারা প্রথম কবে দেখলেন, কি কি দেখলেন? প্রথম যেটা হলো সেটা তো ওই যে মাটির পুতুল টুতুল এগুলোকে প্রথম কাল নিয়ে আসছে। মাটির পুতুল মানে রাজা বাদশাহ যা আছে, বা শোনা যায় যে রাজা বাদশাহ দুটো কাঠের পুতুল আছে না, ওটা এগুলো নিয়ে আসছে। পরবর্তী পথে রাজনীতি এটা কি স্যার আপনারা ওই যে প্রথম দিকে ওটা ছিল না, পরে 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 মানে প্রথমটা দ্বিতীয়টা ওই ইয়েগুলোই বেশি ছিল, টেরাকোটা মূর্তি, টেরাকোটা যে দল এগুলো ছিল। পরবর্তী পর্যায়ে এসে এরশাদের সময় এসে কিছুটা প্রতীকী আসে, ওই ধরো রাজাকারের প্রতীক, তারপরে এরশাদের প্রতীক, এরশাদের বিকৃত করার প্রতীক, এইগুলো সবাই স্যার তারপরে ওই ইয়েটা থাকে। মানে আমরা সাধারণভাবে শিল্পীদের ইয়ে যেতে শিল্প সম্মত যে ব্যাপারটা সেটা থাকে, সেটা ওইটা হয়ে গেল কি মানে এটাকে ঘুরায় রাজনীতির সঙ্গে যুক্ত, যে এরশাদের অত্যাচার সেটাকে এরশাদের মুখের মাধ্যমে প্রকাশ করা। আপনি তো স্যার প্রথম চারুকলা যখন এই শোভাযাত্রাটা বের হয়, আচ্ছা স্যার জয়েন করছে তো এটিতে তো এটিতে, হ্যাঁ আর 86 এখন এটা ধরো মানে এটা এমন একটা জায়গায় অবস্থান, আমার দৃষ্টিতে এটা সাধারণ ইয়ে রাখা উচিত, মানে সহজ সহজ, মানে এত রকম ভাবে জটিলতা না করে, এত টাকা খরচ না করে, বরং এই টাকাগুলো গরিব লোকের কাছে নিয়ে যায় খরচ করে, হ্যাঁ, তাদের কোনো ইয়েতে খরচ করে। প্রথম আয়োজনের কথা মনে আছে? সাধারণ ভাবে যা মানুষ সাধারণ ভাবে আসবে, যে যা নিয়ে আসবে, হ্যাঁ, যদি কেউ একটা প্লাগ নিয়ে আসে সেটাই, কেউ যদি হয়তো ধরো সাদা কাপড় নিয়ে আসে সেটাই, কেউ যদি ব্যানার নিয়ে আসে সেটাই। কিন্তু এই ভাবছি যে প্রথম যে আয়োজনটা হলো তখন তো আপনি শিক্ষক, মতিন স্যার বোধহয় এটার ডিরেক্টর, পরিচালক। প্রথম যে আয়োজনে আপনাদের ঠিক কি অভিজ্ঞতা হলো, কি দেখলেন? কোনো ভয় টয় ছিল বা কোনো ধরনের ছিল কিনা? এটা প্রথম যে প্রজেক্টগুলো ছিল সেগুলো তো ধরো ওই এই যে ইয়েগুলো গ্রামীণ যে টল এগুলোকে বড় করে বানানো, ভয় ছিল যে ওটা এই যে পরিচালকও ভয় পাচ্ছে যে এটা যদি রাজনীতির চিন্তা ভাবনায় নিয়ে এরশাদ যদি এসে এটা বন্ধ করে তাহলে আর এক হইচই বাঁধবে, আর এক রকম, এটা ভয় পাচ্ছে। সেই দিকে যায়নি এরশাদ, হয়তো এরশাদ খবর নিচ্ছে এগুলো হয়তো টোটালটা যে এটা জিনিসটা কি, হ্যাঁ, কারণ ওই সময় যে ধরো টিচার হচ্ছে এক ব্রিগেডিয়ার ওয়াইফ, হ্যাঁ, আচ্ছা, তো সেও তো আয়োজনে যুক্ত, আয়োজন মানে যেহেতু টিচার যেহেতু সে দেখছে, যার ফলে হয়তো ধরো ওই ধরনের হয়তো সিদ্ধান্তে এসব যায়, হয়তো পরে খবর নিয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা যে জিনিসটাকে মানে যে বারবার যে এখানে ইয়ে হচ্ছে, আজ এটা কাল একটা পরশু এটা এক এক সময় এক এক রকম মোটিভ। একটা হতো যে প্রতি বছর একই মোটিভ,
পরিবর্তনের দরকার। সার্বজনীন বাংলাদেশ বুঝাইতে যে মোটিভটা দরকার, বাংলাদেশ বলতে যে মোটিভ, মানে আমরা যে মোটিভটাকে বুঝি, ওরকম কয়েকটা মোটিভ, মানে ওটাই আচ্ছা, এই ইয়েতে মানে কিন্তু প্রথম আয়োজনের স্বতঃস্ফূর্ততা কেমন ছিল অংশগ্রহণের ব্যাপারে? প্রথমটা ধরো আমার মনে হয় ইয়ে ছিল, মানে এখনকার থেকে বেশি ইয়ে ছিল। সেটা এখন তো বিভেদ ভাগ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তারা ভাগ হয়ে গেছে, কে কোন দিকে চলে, কি করে না করে, কার কথা কেউ শোনে না। তারপরে ধরো ভয়ও আছে, কে কি বানাইলো, যে আগের বারে তো তার ঘটনা করে। তো এইগুলোতে কেন আসে? আমার কথা এই যে ধাপে ধাপে নামতে নামতে এই জায়গায় কেন আসে, এটা আমার তো এমন সার্বজনীন এমন হওয়া উচিত যাতে এই বিভেদগুলো আর পায়, বিবিধগুলো গুছে যায়। একবার বাড়া একবার কমা, একবার বাড়ায়, এটা যাবে। তাহলে প্রথম আয়োজনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাদে নগরের মানুষ বা আশপাশের যারা মানুষ, এদের অংশগ্রহণ কেমন? হ্যাঁ ছিল। অনেক প্রথমটা তো সবচেয়ে বড় ছিল আমার মনে হয়। কেমন মানুষ আমার আপনার? দৃষ্টিতে তখন ওই যে নতুন কাপড় পরে আসা, এটাও একটা প্রচলন ছিল। পাঞ্জাবি যারা নতুন পাঞ্জাবি পরতো, তখন দেখছি। আনুমানিক কেমন মানুষ হয়েছিল মনে আছে? না অনেক মানুষ আছে, কারণ ওটা হল চারুকলার থেকে বের হওয়ার পর। চারুকলা তো তখন তো পিছন মানে পুরো এলাকাটা ভর্তি। বের হওয়ার পর তো বোঝা যায় যে শেষটা ধরো হয়তো তোমার দোয়েল চত্বর পরে প্রথমটা, হ্যাঁ, আর শেষটা হয়তো চারু। আচ্ছা, এত লম্বা? হ্যাঁ এত লম্বা। এটা ঘুরে আবার আসে চারুকলার থামে, তখন পুরো অঞ্চল ইউনিভার্সিটির ভেতরে, তারপরে ধরো ওইদিকে ইয়ে পর্যন্ত, মেডিকেল পর্যন্ত, পুরো অঞ্চল লোকে পড়া। এখন যেটা হচ্ছে যে বিভেদ গুলো, এটা এই যে আনন্দ শোভাযাত্রা গত বছর হলো, প্রথম আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, গত বছর আবার আনন্দ শোভাযাত্রা, প্রথম আনন্দ শোভাযাত্রা, তারপর মঙ্গল তারপরে আবার এবার বলতেছে বৈশাখী শোভাযাত্রা, এবার আবার বললো বৈশাখী শোভাযাত্রা। মানে আমাদের যেটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত জিনিস, এটা এতবার এত ধরনের মানে নামকরণ, এত ধরনের বিভেদ, এটা নিয়ে বিতর্ক প্রতি বছর। এটা আসলে ইউনেস্কোতে কি নাম আছে? মঙ্গল শোভাযাত্রা। এত ধরনের বিভেদ, নামকরণ, এত কিছু, এতে দরকার আছে না? এটার দরকার নেই। এটা মানে এটা হচ্ছে কেন? এটা হচ্ছে মানে আমাদের পলিটিক্স এর দৈনন্দিন সার্জন। রাজনীতি যদি ধরো একরকম থাকে, এক বাংলাদেশের রাজনীতি, বাঙালিদের জন্য যে রাজনীতি, হ্যাঁ, আমরা ধরো যে রাজনীতির ভিত্তি করে বাংলাদেশ হয়ে, তাহলে তুমি সেখান থেকে যদি 14 রকম ভাবে সরাই যেতে থাকো, তাহলে তখন এই বিভেদ প্রকাশ, তখন এক একজনের মাথায় তখন এক এক বুদ্ধি আসে। হ্যাঁ, আমি এটা নামটা বদলাই দিয়ে দেখি একটা ভেজাল পাব, আর একজন করে এটা নামটা বদলাই দিয়ে আর একটা ভেজাল আসে। এইগুলো হচ্ছে। তো এটা বন্ধ করার একটা কথা আছে, মুশকিল হয়েছে যে এই যে 3 রকম নাম, কিভাবে সমাধান কে বাস গভর্নমেন্ট যদি বলে এটা, পাবলিক বলবে এটা, আবার এখানে আবার ধর্মীয় ব্যাপার আছে, তারা বলবে এটা কিসের দরকার, আর এক ঝামেলা বাঁধবে। তারা তো এখনো এটা নিয়ে খুব বেশি ইয়ে করে না, মাঝে মাঝে করে, কিন্তু ধরো যে তারাও যদি এসব এখানে নামে, স্যার আপনার মুশকিল। মানে আমার দৃষ্টিতে ধরো এটা হওয়া উচিত ছিল এমন একটা জিনিস যেটা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। আজকের এই অবস্থায় আসতো না যদি রাজনীতির ঊর্ধ্বে থাকতো, সেটা সেই জায়গাতে রাখেনি। এখনো হয়তো সেই জায়গাতে আবার একই ঝামেলা। আপনার প্রথমটা যে করছিল, ও হয়তো একটা চিন্তাই করছিল যে যাতে এটার মধ্যে কোনোদিন রাজনীতির ব্যাপার না ঘটে, ও হয়তো সেই চিন্তাই করছিল যে নামটা, তখন ওর সঙ্গে তো এরশাদের সময় যশোরে ঢাকায় ওর এরশাদের সকলে যেটা যে জিনিসটাকে সহজে গ্রহণ করে, সে জায়গাতেই নববর্ষের অনুষ্ঠান থাকা উচিত, বিভেদ না। নাম বদল করে তোমার কোনো মানে সিদ্ধান্ত পরিবর্তন হবে, তার তো বাংলাদেশের নাম পরিবর্তন করা উচিত।
বাংলাদেশের নাম বাংলাদেশে এই বিতর্কে না মানে নাম বদল একটা আসলে এটা সিলি বেটার বেটার সেলিব্রেটার, তারপরে অপরিকল্পিত অপরিপক্কতা। পরিকল্পনাবিহীন ভাবে তবে এগুলো মনে হলো উদ্ভট চিন্তা যারা করে তাদের ক্ষেত্রে ট্রাম্প আজকে কি অবস্থা, উদ্ভট চিন্তা না? উদ্ভট চিন্তা। এটা এটা কি স্যার, যেহেতু ইউনেস্কো সারা এখন পৃথিবীকে ধ্বংস করে তুই ওটা 2 দিন পর মরবি না, ইতিহাসে তোর নাম লেখা থাকবে আচ্ছা হিটলারের মতো। হিটলার এখন স্যার কি করবে জি, তখন তারাও কত বড় প্রশ্ন উঠাবে। ভাই এখন তুমি হয়তো ঘুম থেকে ওঠা করে তো বাংলাদেশের দরকার নেই, বাংলাদেশের নাম বলবে।